হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাপড়া কবিতাটির হাতে কলমে অংশে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি বোঝাপড়া কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে উত্তরগুলি আমি বলে দিচ্ছি অনুশীলনীর সেগুলি তোমরা খাতায় লিখে নাও বা ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। এতে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু অনেক সুবিধা হবে। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া, এটির উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ। এবার তোমাদের টেক্সট বুকের হাতে কলমে অর্থাৎ যেটি পেজ নাম্বার 4 নম্বর এবং 5 নম্বর পাতা, সেখানে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে একের দাগের, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? এটির উত্তর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এরপর 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? এটির উত্তর প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর 2-1 দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তরগুলি বলে দিচ্ছি। 2-1 প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? দেখো আমি যেভাবে উত্তর লিখেছি তোমরা কিন্তু এইভাবেই উত্তর লেখার চেষ্টা করবে, এতে কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বোঝাপড়া কবিতায় কবি বলতে চেয়েছেন ঝগড়া বিবাদ করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার থেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে অর্থাৎ ভেসে থাকাই হচ্ছে সব থেকে শ্রেয়। অর্থাৎ জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে থাকা বা টিকে থাকাই সবার চেয়ে শ্রেয় বলে মনে করেছেন কবি। এইভাবে কবি মূল কাব্যগ্রন্থ এবং কবিতার নাম লিখে কিন্তু সমস্ত প্রশ্নগুলির উত্তর লিখবে। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় আমি সেই জন্য বাকি প্রশ্নগুলি কবি, কবিতার নাম বা মূল কাব্যগ্রন্থের নাম লিখিনি, কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ওইভাবেই শুরু করবে। 2 প্রশ্নটি, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? এটির উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনকে এই বলে বোঝাতে হবে যে ভালো মন্দ যাই আসুক না কেন সেই বাস্তব সত্যকে সহজে মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করাই সঠিক কাজ। সামান্য ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিলে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে যায় না। ঘটনাকে স্বাভাবিক ঘটনা মনে করি সব দিক থেকে শ্রেয়। অর্থাৎ যেখানে আমরা ভয় পাই না বা বিপদের আশঙ্কা করি না সেখানেই হঠাৎ বিপদ এসে উপস্থিত হয়। এখানে বিদেশ হয়ে গেছে, এটা বিদেশ হবে না, বিপদ এসে উপস্থিত হয়। এটিকেই সামান্য ঘটনা বলে কবি উল্লেখ করেছেন। এর পরের প্রশ্ন 2-3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতির অন্তর্নিহিত অর্থ স্পষ্ট করো। এটির উত্তর পৃথিবীতে প্রত্যেকটি মানুষ একে অপরের কথা ভাববে, এটাই স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় যে একে অন্যের মনের মতো হতে হবে। কোনো কিছু চাওয়া পাওয়া আশা ত্যাগ করে অন্তর থেকে সব কিছুকে আপন করে নিলে তবেই অনেকখানি সুখ পাওয়া যাবে বলে কবি মনে করেছেন। অর্থাৎ বিপন্ন মানুষের প্রয়োজনে আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করি তাহলে আমরা কৃতকর্মের জন্য অনেক সুখ অনুভব করতে পারি। এর পরের যে প্রশ্নটি রয়েছে 2-4, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। এটির উত্তর মানুষ যখন জীবনের সত্যকে খুঁজে পায় অর্থাৎ সত্যকে সহজভাবে গ্রহণ করে তখন তার কাছে পৃথিবী সুন্দর হয়। তখন সে জীবনকে ভালোবাসতে শুরু করে এবং একই সঙ্গে জীবনের গুরুত্ব অনুভব করে। তার কাছে তখন মৃত্যু অপেক্ষা জীবন অনেক বড় হয়। তখন সে মরতে চায় না, মরণকালেও প্রাণপণে বাঁচতে চায়। তাই কবি বলেছেন সেই সময়টার কথা উল্লেখ করে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যেভাবে প্রশ্নের উত্তরগুলি লিখেছি তোমরা এইভাবেই লেখার চেষ্টা করো, এতে কিন্তু পুরো নাম্বার তোমরা অবশ্যই পাবে। 2-5, তাহার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এটির উত্তর যখন আমাদের বিচ্ছেদ হয় সেই বিচ্ছেদে আমরা কষ্ট অনুভব করি, ভাবি সব কিছুই হারিয়ে গেল,
কিন্তু কবির মনে যদি মানুষ অযথা কাতর না হয়ে সত্যটাকে মেনে নিতে পারে, অর্থাৎ জন্মিলে মরিতে হবে এই ভাবনায় নিজেকে বোঝাতে পারে, অথবা কোনো ব্যক্তি জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, সেই ব্যক্তি যদি নাও থাকে তবুও পৃথিবী একই রকম থাকে, পৃথিবীর স্বাভাবিকতার কোনো পরিবর্তন ঘটে না, এটি বোঝাতে পারে, তাহলে জীবনের আসল গুরুত্ব সে অনুভব করতে পারবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে জীবনের আসল সত্য প্রকাশ পেয়েছে। এই পৃথিবী বিশাল, এই জীবনের যে ছোটখাটো ঘটনা এগুলোকে বাদ দিলে পৃথিবীর বিশালত্ব তা অপরিমেয়। কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিও, এতে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। 2-6 কিভাবে মনের সাথে বোঝাপড়া করতে হবে। এটির উত্তর, জীবনে চলার পথে অনেক ভালো মন্দ ঘটনা সামনে আসবে, সেগুলির সত্যতা যাচাই করে মনের সঙ্গে বোঝাপড়া করে এগিয়ে চলার কথাই কবি বলেছেন। সকল মানুষ মন একই রকম হয় না, তাই তাদের সাথে যে সবসময় মনের এবং মতের মিল হবে এমনটা নয়। মনের মিল না হলেই মন খারাপ করে বসে থাকার বা বিবাদ করার কোনো কারণ নেই, এই ভাবনার কথাই মনকে বোঝাতে হবে। বিচ্ছেদ হয়ে যাওয়া যদিও খুব কষ্টের বিষয়, তবুও মনকে বোঝাতে হবে কোনো ব্যক্তির জন্য জীবনে আঁধার ডেকে আনা ঠিক নয়। জীবনের সঙ্গে মনের বোঝাপড়ার মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে যাওয়ার কথাই কবি বলেছেন। কৃতকর্ম খারাপ হলে বা ক্ষতিকারক হলে অনুশোচনার অনলে নিজেকে দগ্ধ করে সেই শিক্ষা গ্রহণ করে মনের সাথে বোঝাপড়া করতে হবে। এর পরের প্রশ্ন 2-7 দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন, সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এটির উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, মানুষ অনেক সময় নিজের অহংকারে নিজের জীবনকে অন্ধকারে করে তোলে, সেই কারণে মানুষ নিজের ভাগ্যকে দোষারোপ করে। কবির মতে এভাবে নিজেকে দোষারোপ করার কোনো কারণ নেই, বরং এতে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়। নিজের দোষে এইভাবে নিজের প্রতি দোষারোপ করে বিপদে পড়ার কাজটা যত শীঘ্র সম্ভব শেষ করতে হবে ততই কিন্তু মঙ্গল। নিজেদের ভাগ্যকে দোষারোপ করার ভুল কাজটা যেন আমরা তাড়াতাড়ি সংশোধন করে উঠতে পারি, কবি এই কথাই বলেছেন। এর পরের যে পাঠটি রয়েছে, সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এটির উত্তর, সেই কার্যটা শীঘ্র না সারতে পারলে জীবনে আরও অনেক বড় ক্ষতির সম্ভাবনা থাকে, তাই সেই কার্যটি শীঘ্র সেরে ফেলতে হবে। এরপর 2-8 কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এটির উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় আধার ঘরে প্রদীপ যে উদাহরণটা কবি দিয়েছেন তা একটি রূপক মাত্র। কবি এখানে মনের অন্ধকারকে দূরীভূত করে সেখানে সত্যের প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। আমাদের নিজেদের মনের মধ্যে থাকা যে অজ্ঞতার অন্ধকার, যেখানে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে, তবেই আমাদের মানসিকভাবে কষ্ট দূর হবে। অশ্রুজল না ফেলে ঘটনার মুখোমুখি দাঁড়ানোর সামর্থ্য অর্জন করলেই তবে জীবনের বিপর্যয় কেটে যাবে, আর তখনই জীবনের আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হবে। এর পরের প্রশ্ন 2-9 ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটির উত্তর, কবি জীবনের সঠিক পথে চলার নির্দেশ দিয়েছেন। জীবন হলো এক চলমান সত্য, জীবনে চলার প্রথম শর্তই হলো সত্যকে মেনে নেয়া, কারোর সঙ্গে নিজের তুলনা না করা। এই তফাৎ বা তুলনা থেকেই আসে সংঘাত, সংঘর্ষ। সব মানুষ একরকম হবে না, এটাই স্বাভাবিক, সেটা যদি না হয় তবে তা অস্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় একথা ভুলে যাই, একে অন্যের সঙ্গে তুলনা করে থাকি, এটা আমরা ভুল করি। ভেদাভেদ ভুলে যা সত্য, যা বাস্তব, তাকেই আপন করে নিতে হবে, তবেই চলার পথ হবে বাধাহীন এবং আনন্দময়। এরপর 2-10 অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দর এতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? এটির উত্তর, আমরা অনেক সময় পথ চলতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়, যেগুলিকে কবির ভাষায় বলা হয় ঝঞ্ঝা। ঝঞ্ঝা কেবল বাইরের নয়, মনেরও। মানুষের অনেক সময় মনের মধ্যে জমে থাকা কষ্ট নামক ঝঞ্ঝার আঘাতে হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু একদিন সত্যকে সঠিকভাবে মেনে নিয়ে সেই ঝঞ্ঝা থেকে নিজেদের মুক্তি করতে হবে। পুনরায় মানসিক শক্তিও অর্জন করে নতুন আলোর সন্ধান করতে হবে, একেই কবি ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে চেয়েছেন। এর পরের প্রশ্ন 3-1 দাগের প্রশ্নটি তোমরা দেখবে, যেটি তোমাদের 5 পাতায় রয়েছে শব্দার্থগুলির নিচে। ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এটির উত্তর, হ্যাঁ, আমি কবির সাথে একমত। এবার তার পরের পাঠটি, কবি বলতে চেয়েছেন সত্যকে মেনে নিলে জীবনের জটিলতা কমবে, মানসিক কষ্টও কম হবে। মানুষের জীবন নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হয়, অনেক যন্ত্রণা কষ্ট আছে,
কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। সেই সত্যটা মনের সঙ্গে বোঝাপড়া করে নিলে যন্ত্রণা কষ্ট থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। নিজেকে বোঝাতে হবে কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা উচিত নয়, মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। নিজের ভুল স্বীকার করে সামনে থাকা বিপদকে তুচ্ছ করে এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। জীবনে বিচ্ছেদের কোনো কিছু ঘটনা ঘটে গেলে ঈশ্বরের ওপর সবটা ছেড়ে না দিয়েই নিজেকে বোঝাতে হবে, এটাই চিরসত্য। ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন, এটা ভেবে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। এরপর 3-2 যে প্রশ্নটি রয়েছে সেটি করার দরকার নেই, তাই আমি সেই প্রশ্নের উত্তর দিইনি। এরপর 3-3 প্রশ্নটি তোমরা দেখে নাও। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন তা লেখো। এটির উত্তর, তেমন করে কথাটির অর্থ এখানে চাওয়া পাওয়ার প্রত্যাশা না করা। কবি এখানে এক ধরনের অপার্থিব সুখ শান্তি এবং আনন্দের ভাণ্ডারের কথা বলেছেন। মানুষের সাথে মানুষের বন্ধুত্বের সম্পর্ক যে সুখ, যে শান্তি মেলে তা অন্য কিছুতে মেলে না। সেটা শুধু পাওয়া যায় এমন কিছু চাওয়া পাওয়ার বিনিময় ছাড়া বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। চাওয়া পাওয়ার প্রত্যাশা আশা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে যে অপার্থিব সুখ পাওয়া যায় তা অন্য কিছুতে আর পাওয়া যায় না। এই প্রশ্নগুলি তোমাদের রয়েছে। এরপর 4 দাগে রয়েছে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল এবং রুদ্ধ দল চিহ্নিত করো। প্রথমটি বোঝাপড়া। দেখো এখানে 4টি দল রয়েছে, বোঝাপড়া। এই 4টি দলই হচ্ছে মুক্ত দল, যারা আলাদা আলাদা করে উচ্চারিত হয়। তারপর কতকটা, এটিকে ভাঙলে আমরা পাবো কতকটা। এখানে তক যে শব্দটি রয়েছে একসাথে জোড়া শব্দ রয়েছে, তাই এটি রুদ্ধ দল, আমরা আলাদা করে এটি উচ্চারণ করতে পারি না। বাকি যেগুলি রয়েছে যে দুটি ক এবং তা, সেই দুটি হলো মুক্ত দল। তারপর সত্যেরে, সত্যেরে, এখানে সৎ শব্দটি হলো রুদ্ধ দল এবং অন্য দুটি হলো মুক্ত দল। তারপর পাঁজরগুলো, পাঁজরগুলো, এখানে জোর হলো রুদ্ধ দল, বাকি 3টি হলো মুক্ত দল। এরপর বিশ্বভুবন, বিশ্বভুবন, এখানে বিষ এবং বন হচ্ছে রুদ্ধ দল এবং বাকি দুটি অর্থাৎ স এবং ভূ হচ্ছে মুক্ত দল। তারপর অশ্রুসাগর, অশ্রুসাগর, এখানে ওস এবং গড় হচ্ছে রুদ্ধ দল এবং বাকি দুটি হচ্ছে মুক্ত দল। তোমাদের পরীক্ষায় মুক্ত দল এবং রুদ্ধ দল থাকলে তোমরা কিন্তু এইভাবে বিশ্লেষণ করে লিখবে। 5 দাগের নিচের প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লেখো। প্রথমটি মন, মনের সমার্থক শব্দ হলো চিত্ত, হৃদয়, অন্তর। জখম, জখমের হলো আঘাতপ্রাপ্ত, আহত, ক্ষতিগ্রস্ত। ঝঞ্ঝা, ঝঞ্ঝা হলো ঝটিকা, ঝড়, প্রভঞ্জন। ঝগড়া, ঝগড়ার হলো ঝামেলা, বচসা, বিবাদ। সামান্য, সামান্য হলো অল্প, কম, কিঞ্চিত। শঙ্কা, শঙ্কা হলো ভয়, সংশয়, আশঙ্কা। এবং আকাশ, আকাশ হলো গগন, মহাশূন্য এবং অম্বর। এরপর শেষে তোমাদের 6 দাগে যেটি রয়েছে, নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। আমি একটি বাক্য রচনা দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু নিজের মনের মতো বাকি বাক্য রচনাগুলো করবে। প্রথমটি আধার, যার বিপরীত শব্দ হলো আলো। এবার আলো আধার দিয়ে যদি একটি বাক্য লিখতে বলা হয়, তো আমরা লিখতেই পারি জঙ্গলের আলো আধারী পরিবেশে গা ছমছম করে। এর পরেরটি রয়েছে সত্য, যার বিপরীত শব্দ হলো মিথ্যা। এবার সত্য মিথ্যা দিয়ে তোমাদের একটি বাক্য লিখতে হবে। তোমরা যদি পারো তাহলে কমেন্ট বক্সে কিন্তু বাক্যগুলি লিখে দেওয়ার চেষ্টা করো। এতে কিন্তু তোমরা কতটা লিখতে পারছো সেটাও কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। দোষ, এর বিপরীত শব্দ হলো গুণ। এবার দোষ গুণ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। আকাশের বিপরীত শব্দ হলো পাতাল। সুখের বিপরীত শব্দ হলো দুঃখ। এইগুলি তোমাদের রয়েছে, তোমরা কিন্তু বাক্য রচনাগুলো নিজেরা করার চেষ্টা করবে। নিজের মনের মতো বাক্য রচনা লিখে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এটি হলো তোমাদের বোঝাপড়া কবিতাটির হাতে কলমে যে অংশটি রয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ের 4 পাতা এবং 5 পাতার সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের সমস্ত প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে দিলাম, যাতে তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি তৈরি করে নিতে পারো। তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে নাও এবং তৈরি করে নাও। অনুশীলনীর প্রশ্ন কিন্তু বাদ দিলে হবে না, অনুশীলনীর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। তাই এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু একটিও তোমরা বাদ দিও না। আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নাও। প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের উত্তরগুলি যদি প্রস্তুত করে নাও তাহলে এই কবিতাটি নিয়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তাই অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে নিও। এটি তোমাদের অনুশীলনীর অর্থাৎ হাতে কলমের 4 নম্বর এবং 5 নম্বর পাতায় বোঝাপড়া কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর।
তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে গেলে, যেগুলি তোমাদের টেক্সট বুকে রয়েছে। এবং এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও, তাহলে এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাও এর মধ্যে কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমরা বুঝতে না পেরে থাকো বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।